শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সময়ের অর্থনীতি। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সুরভি আলম। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যাক কি থাকছে আমাদের এই পর্বে। নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দেশের বৃহত্তম আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশ বিজনেস সামিট। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে সরকার ঘোষিত নীতিমালা অনুযায়ী অপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি ২০ থেকে ৪০ ভাগ কমানো সম্ভব হয়েছে। উৎসব মুখর আয়োজনে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যাল বাই কেনেডি হফম্যান। এবং থাকছে অর্থ বাণিজ্য ও শিল্পাঙ্গনের নানা খোঁজ খবর। নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দেশের বৃহত্তম আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশ বিজনেস সামিট। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির FBCCI-এর ৫০ বছর উদযাপন উপলক্ষে এই আয়োজন করা হয়। ৮টি প্ল্যানারি ও প্যারালাল সেশনের মধ্য দিয়ে এই সামিটের সমাপ্তি ঘটে। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজন করা হয় বাংলাদেশ বিজনেস সামিট। দেশি বিদেশি নানান ব্যবসায়ী, শিল্পপতি এবং মন্ত্রীদের অংশগ্রহণে ৩ দিন ব্যাপী চলে এই সামিট। বিজনেস সামিটে বিভিন্ন ব্যবসায়ী নেতা, নীতি নির্ধারক, আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি এবং ব্যবসায়িক গোষ্ঠীর প্রধানরা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ এবং বিশ্ব অর্থনীতি সম্পর্কে আলোচনা করেন এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির উপর নিজেদের অভিমত তুলে ধরেন। আমরা কোনো অবস্থাতেই আমরা পিছাতে পারবো না। খুব ভালো লাগে যখন বলতে পারি আমরা যে পাকিস্তান সাথে সম্পর্ক ছেদ করে যুদ্ধ করে বাংলাদেশটা করলাম, সেই বাংলাদেশ আজকে পাকিস্তান থেকে সব সূচকে এগিয়ে গেছে। সরকার কিন্তু একটা অনুকূল পরিবেশ তৈরি করেছে। সে অনুকূল পরিবেশের সুবিধা নিয়ে বেসরকারি খাত কিন্তু 80% অফ দি ইকোনমি ইজ প্রাইভেট সেক্টর। FBCCI সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বিজনেস সামিট ইভেন্টটি ব্যবসায়িক ধারণা আদান প্রদান, পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা এবং বাংলাদেশে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টির জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ৭.৫ লক্ষ ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে, যারা আগামীতে তারাই তো $500 বিলিয়ন নিয়ে আসবে। এগুলি যে রিসোর্সটা আছে, এটাকে রিসোর্স মনে করেন না কেন? আমরা সবাই চলেন, আমরা রিসোর্স মনে করি, দেশকে ব্র্যান্ডিং করি, দেশকে পজিটিভ কথা বলি, দেখবেন অটোমেটিক ইনশাল্লাহ আমাদের অবস্থার উন্নতি হবে। সমাপনী অনুষ্ঠানে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০৪০ সালের আগেই বাংলাদেশের অর্থনীতি হবে $1 ট্রিলিয়ন। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে সরকার ঘোষিত নীতিমালা অনুযায়ী অপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি ২০ থেকে ৪০ ভাগ কমানো সম্ভব হয়েছে। ফলে বর্তমান সংকটের মাঝে বিপুল ডলারের সাশ্রয় করেছে দেশ। দেশের রমজানের চাহিদা বাড়ে ছোলা, ডাল, খেজুর, আপেল সহ বিভিন্ন ফল ফলাদির। অন্য সময় এসব ভোগ্যপণ্য লোকজন অনিয়মিতভাবে খেলেও রমজানে তা পরিণত হয় নিয়মিত ভোগ্যপণ্যে। তাই এসব ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে কয়েক গুণ। সেই মোতাবেক রমজানকে কেন্দ্র করে ভোগ্যপণ্যের আমদানি বাড়াতে চান ব্যবসায়ীরা। এবার প্রয়োজনের অতিরিক্ত ভোগ্যপণ্য আমদানিকে নিরুৎসাহিত করে সরকার। এর প্রভাব পড়ে আমদানি বাণিজ্যে। বাড়তি পণ্য আমদানি না হওয়ায় ডলার সাশ্রয় হওয়ার পাশাপাশি কমেছে পণ্য আমদানিও। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত ৯ মাসে আগের অর্থ বছরের তুলনায় ছোলা আমদানি কম হয়েছে ১,৫৫,৯৩৬ টন, খেজুর আমদানি কম হয়েছে ১০,৭০০ টন, ডাল আমদানি কম হয়েছে ২০,০০০ টন, আপেল আমদানি কমেছে ৬৬,২১৯ টন এবং কমলা আমদানি কমেছে ৪,১৪৮ টন। বিগত অর্থ বছরে আমদানি করা কিছু ভোগ্যপণ্য মজুদ থাকায় আমদানি কম হলেও বাজারে এর প্রভাব পড়বে না বলছেন ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা। কাঁচামালে কখনো দাম বৃদ্ধি করা যায় না, এটা আপনার বাজারের উপর নির্ভর করে। 25% ডলারের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে ফলের দাম বেশি, কন্টেনার ভাড়া বেশি, জাহাজ ভাড়া বেশি, এই কারণ হচ্ছে এগুলাই। তবে আমদানি কম হলেও পণ্যের সরবরাহ লাইন ঠিক রাখা গুরুত্বপূর্ণ জানিয়ে রমজানে সংকট হবে না মনে করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি।
আমি মনে করি যে সাপ্লাই চেইন ঠিক রাখা এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা। ব্যাংকগুলো ক্ষুদ্র মাঝারি সবাই ক্যালসি দেয় যাতে মালগুলি এসে অন্ততপক্ষে সাপ্লাই চেইনটা ঠিক রাখে। এই তাইলে পরে আমাদের কোনো সামনের রমজানে কোনো রকমের সংকট দেখা দেবে বলে আমার মনে হয় না। এদিকে এবার ভোগ্যপণ্য কম আমদানি দেশের জন্য ক্ষতি নয়, বরং লাভজনক মনে করেন সরকারি এই কর্মকর্তা। কম আমদানির কারণে সরকারের বিপুল ডলার সাশ্রয় হয়েছে বলছেন তিনি। এতে কিন্তু আলটিমেটলি ক্ষতি না, এটা বরঞ্চ দেশের লাভ। আমাদের ডলারগুলো কিন্তু বাইরে যাচ্ছে না, আমদানি কমাচ্ছি। ওই যে বললাম জরুরি যেগুলো পণ্য এগুলো কিন্তু ঠিকই আসতেছে প্রয়োজন অনুসারে। এইবার যদি ছোলা যদিও কম আসছে, কিন্তু আগের আমদানি করা কিছু ছোলা আছে, কাজেই বাজারে ক্রাইসিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। সব পর্যায়ের আমদানিকারকদের জন্য সমান সুযোগ তৈরি না হলে দেশের বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে যাবার পাশাপাশি দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। বৈশ্বিক নানা সংকটের কারণে অর্থনীতির অনিশ্চয়তার মধ্যেই 2023-24 অর্থবছরের বাজেট প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডে চলছে নিয়মিত বাজেট আলোচনা। আমাদের এবারের সেগমেন্ট কেমন বাজেট চাই। বিশ্বমন্দার যে আশঙ্কাটা বছরের শুরুতে ছিল সেটা কিছুটা কমে গেছে, কিন্তু আমাদের বড় বড় বাজার ইউরোপ এবং আমেরিকাতে প্রবৃদ্ধির হার যে কমবে সেটার লক্ষণ অলরেডি দেখা যাচ্ছে। কাজে এক্সপোর্টের দিক থেকে চাহিদার একটা দুর্বলতা আগামীতে আসবে। প্রশ্ন হলো কতটা। এখন সময় এসছে যে এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের যে ধরেন অতি নির্ভরশীলতা একটা সেক্টরের উপর, এটা থেকে বেরিয়ে আসার কথা আমরা প্রচুর অনেক দিন ধরে বলে আসছি। এর মধ্যে যত রকম বিশ্লেষণ হয়েছে তার মধ্যে এখন একটা অর্থনীতিবিদদের মধ্যে ঐক্যমত আছে যে এক্সপোর্ট বহির্মুখীকরণের পথে একটা বড় বাধা হলো আমাদের শুল্ক নীতি, এবং এই শুল্ক নীতি সংস্কারের জন্য সরকার একটা কমিটি করেছেন, এবং সেই কমিটি তারা একটা ড্রাফটও দিয়েছে, একটা ন্যাশনাল ট্যারিফ পলিসি নামে। ওইটা নিয়ে বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা হয়েছে। আমার মনে হয় এখন ফোকাস করা দরকার। ঠিক আছে, আমরা একটা কাজ শুরু করেছি, বাজেটের আগে যদি আমরা এটাকে চূড়ান্ত করে ফেলতে পারি ন্যাশনাল ট্যারিফ পলিসি, এবং ওই বাজেটে এটা তো আপনি রাতারাতি বাস্তবায়ন করতে পারবেন না, পর্যায়ক্রমে করতে হবে। আগামী বছরে এই পলিসির কোন অংশটা কিভাবে বাস্তবায়িত হবে এবং পরবর্তী পর্যায়ে কোন দিকে যাবে, এই একটা মানে রোডম্যাপ যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু একটা বড় সমস্যাকে অ্যাড্রেস করা হবে। এই জাতীয় আমার মনে হয় স্পেসিফিক কিছু সমস্যা চিহ্নিত করে এবং সেটার জন্য কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ আগামী বাজেটে দেখানো দরকার। উৎসব মুখর আয়োজনে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যাল বাই কেনেডি হফম্যান। 18 মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেন অভিনেতা, অভিনেত্রী, সেলিব্রিটি সহ সৌন্দর্যপ্রেমীরা। যারা মেকআপ করতে ভালোবাসেন কিংবা মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের কেরিয়ার গড়তে চান তাদের কথা মাথায় রেখেই ছিল এই আয়োজন। আয়োজনের মূল আকর্ষণ ছিল বিশ্বখ্যাত মেকআপ আর্টিস্ট কেনেডি হফম্যান। ব্রাজিলিয়ান এই তারকা মেকআপ আর্টিস্ট আধুনিক ও বৈচিত্র্যময় মেকআপ কৌশল দিয়ে বিশ্বজুড়ে মেকআপ প্রেমীদের কাছে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। আমার খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে এবং তার মেকআপ ক্লাসেস জয়েন করতে পেরে, কারণ এখানে হাই অ্যান্ড প্রোডাক্ট দিয়ে কিভাবে মেকআপ করতে হয় এবং কিভাবে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে ওয়ার্ল্ড ওয়াইড তুলে ধরা যায় সেই জিনিসটা আমরা জানতে পারছি। এবং এই ইভেন্টটা প্রতি বছর হওয়া উচিত, প্রতি বছর বাংলাদেশে আয়োজন করা উচিত। এতে দেশে নতুন নতুন মেকআপ আর্টিস্ট তৈরি হবে। এই ধরনের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা আসলে ভেরি ফরচুনেট। আমার আসলে ভালো লাগতেছে কারণ অনেক কিছু শেখা যায় এসব প্রোগ্রাম থেকে।
আর যেহেতু মেকআপে ইন্টারেস্ট আছে তো ফিউচারে এসব প্রোগ্রাম থেকে যা যা শেখা যায় ওগুলা ইমপ্লিমেন্ট করা যাবে। মেকআপ ক্যারিয়ার গড়তে এই উৎসবটি অংশগ্রহণকারীদের কাছে পথ চলায় নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে সে ব্যাপারে একমত পোষণ করেন সকলেই। আগে দেখা যেত যে আমরা মেকআপ শিখতে গেলে আমাদের দেশের বাইরে যেতে হতো বা আমরা ইন্টারন্যাশনাল একটা কোর্সের জন্য সবসময় অপেক্ষা করি, কিন্তু এখন যেহেতু আমাদের দেশে এরকম হচ্ছে, আরও বাড়ছে দিন দিন, এটা উচিত হওয়া, কারণ এখন অনেকেই ইন্টারেস্টেড মেকআপের প্রতি, কিন্তু শেখার জন্য যে জায়গাটা সেটা আসলে ইজি না। এরকম ইভেন্টস হলে দেখা যাবে আমাদের বাংলাদেশেরও যে মেকআপ ইন্ডাস্ট্রিটা এটা অনেক বড় হবে, অনেক সুন্দর হবে, আর আমরাও অনেক আগিয়ে যাব। আজকে যেহেতু ইন্টারন্যাশনাল মেকআপ কোর্স করার একটা সুযোগ পেলাম, সেটা লুফে নেওয়ার জন্য আমি চলে আসছি এখানে। ইভেন্টটাতে এসে আমার যেটা মনে হলো যে ইটস আ ভেরি গুড অপরচুনিটি, অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড যদি এই ধরনের আসলে আয়োজন আরও ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে যত মেকআপ আর্টিস্টরা আছে যারা হচ্ছে তাদের ছোট বিজনেসটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের অনেক হেল্প হবে। মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যালের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের পসরা সাজান উৎসবে। আয়োজকরা জানান, মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যালে কেনেডি হফম্যান প্রেজেন্ট করেছেন আধুনিক সব মেকআপের ট্রেন্ড এবং ট্রিক্স। ইনিশিয়ালি এটা আমরা ঢাকা থেকে শুরু করেছি, অ্যান্ড আমি এটা এক্সপেক্ট করছি, অ্যান্ড আমি অবভিয়াসলি চাবো যে এটা ঢাকার বাইরে, ঢাকা মেট্রোর বাইরে যে স্পটগুলো আছে সেখানেও হচ্ছে এইরকম ইভেন্টের আয়োজন করা হোক, মান্থলি না হোক, 6 মান্থে বা 3 মান্থে একটা করে করা হোক। এটা যদি করা হয় তাহলে শুধুমাত্র ব্র্যান্ড বা প্রোডাক্ট নিয়ে না, এই যে মার্কেট ট্রেন্ড বা মেকআপের যে ট্রেন্ড বা স্কিন কেয়ার আইটেম ইউজের যে বেনিফিটগুলো, এগুলো হচ্ছে আমাদের দেশের কানাচে পৌঁছে যাবে, অ্যান্ড সবাই জানতে পারবে, অ্যান্ড সবাই উপকৃত হবে। পাশাপাশি দেশীয় মেকআপ আর্টিস্টরা আন্তর্জাতিক মানের মেকআপ কৌশল ও বিউটি ট্রেন্ড সম্পর্কে নতুন ধারণা পান। দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের স্বর্ণের অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণের দাম ভরিতে 7,698 বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এখন থেকে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে 98,794 টাকা। গত 19 মার্চ থেকে এই স্বর্ণের নতুন দাম কার্যকর করা হয়। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম.এ. হান্নান আজাদের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পাকা স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ানো হয়েছে। বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের দাম ভরি প্রতি নির্ধারণ করা হয়েছে 94,309 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি পড়বে 80,832 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 67,301 টাকা। এদিকে রূপার দাম পরিবর্তন হয়নি। ক্যাটাগরি অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 1,715 টাকা, 21 ক্যারেট রূপার দাম 1,633 টাকা, 18 ক্যারেট রূপার দাম 1,400 টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম বেড়ে হয়েছে 1,050 টাকা। মাত্র কয়েক বছর আগে যারা ছিলেন বসত ভিটাহীন ও ভবঘুরে, এখন তারাই অর্থনৈতিকভাবে হয়েছেন স্বাবলম্বী, পেয়েছেন মাথা গোঁজার ঠিকানাও। বলছি কিশোরগঞ্জের নিকলি উপজেলার হাওর বেষ্টিত প্রত্যন্ত গ্রাম কাশীপুরের কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উদ্যোগে প্রায় 30 বছর আগে বন্যার কারণে বিলীন হওয়া এই গ্রাম পুনর্গঠিত হওয়ার পর এখানকার মানুষ আবার নতুন করে দেখতে শুরু করেছেন বেঁচে থাকার স্বপ্ন। জায়গার অর্থায়নে এই প্রকল্পের আওতায় পুনর্গঠন করা হয় কাশীপুর গ্রাম। প্রায় 30 বছর আগে বন্যা ও ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যায় কিশোরগঞ্জের নিকলি উপজেলার হাওর বেষ্টিত প্রত্যন্ত গ্রাম কাশীপুর। তারপর থেকেই বছরের প্রায় 6 থেকে 7 মাস এ গ্রামটি পানিতে তলিয়ে থাকে। গ্রামে বসবাসকারী 315টি পরিবার কোনো রকমে ঠাঁই নেয় আশেপাশের গ্রামে। এমনই এক অবস্থায় কাশীপুরের দুস্থ জেলে সম্প্রদায় 2017 সালে সুদিনের দেখা পায়। তাদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে স্থানীয় সরকার অধিদপ্তর হতে নেওয়া হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্প। জায়গার অর্থায়নে এই প্রকল্পের আওতায় কাশীপুর গ্রাম পুনর্গঠন করা হয়। গ্রামবাসী ফিরে পায় তাদের হারানো বসত ভিটা। এই দুঃখ দুর্দশার সময় সরকার আমাদের প্রতি দৃষ্টি দিচ্ছেন এবং এই এলডিজি আমাদের এখানে প্রজেক্ট দিয়া
আমাদের গ্রামটাকে আবার পুনরায় বহাল করে দিয়েছেন, এতে আমরা অনেক উপকৃত হচ্ছি। সমাজভিত্তিক জলমহাল ব্যবস্থাপনার লক্ষ্যে গ্রামের 18 বেকি ফাইল্লা বিলটি মৎস্যজীবীদের লিজ দেওয়ায় নতুন জীবনের সন্ধান পায় দিশেহারা গ্রামবাসী। সম্মিলিতভাবে কাজ করায় আর্থিক সচ্ছলতা এসেছে কাশীপুরবাসীর। আমরা জায়গা পানি উঠে যাইতো, বন্যা আইলে ডুবে যাইতো। আমরা খুব কষ্ট কইরা, খুব পরিশ্রম কইরা আমরা যে জায়গার মাধ্যমে এলজিডির সহযোগিতায় আমরা এই গ্রামটা করছি, আমরা খুব আয় উন্নত করছি। এই জায়গা আমাদের অনেক আয় উন্নত দেখাইছে। 2017-18 অর্থ বছরে হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের আর্থিক সহায়তায় 18 বেকি ফাইল্লা বিল ও 650 মিটার বিল সংযোগ খাল পুনর্খনন করা হয়েছে। খননকৃত মাটি দিয়ে কাশীপুর গ্রামটির প্রায় 3 একর জায়গা উঁচু করে বসতভিটা করা হয়। বর্তমানে গ্রামে 150টি পরিবার স্থায়ীভাবে বসবাস করছে। আমরা বিলটা যেটা খনন করে দিয়েছি, এই খনন থেকে ওনারাই সরাসরি মাছ ধরছেন এবং মাছ বিক্রি করার যে লভ্যাংশ সেটা ওনারাই নিজেদের মাঝখানে নিয়ে নিচ্ছেন এবং মাছ ধরার যে মজুরি সেটা সহ ওনারা নিজেরাই নিচ্ছেন। They can stay in here whole year and can do in several livelihood improvement activities. So that is a very good development for their livelihood, I think. বিলটিতে 2017 সাল থেকে পুনরায় মাছ সংগ্রহ শুরু হয়। গত 6 বছরে মোট মৎস্য আহরণ হয় 53,549 কেজি, যার বিক্রয় মূল্য 92,37,982 টাকা। গত 6 বছরে 29,04,900 টাকা লভ্যাংশ বিতরণ করা হয় এবং 17,38,400 টাকা মজুরি প্রদান করা হয়। এছাড়া ট্রেজারি চালানের মাধ্যমে সরকারকে রাজস্ব প্রদান করা হয়েছে 23,72,505 টাকা। যেটা আসলে অস্তিত্বের একটা লড়াই, একটা মানুষের যে গ্রামটা বিলীন হয়ে গিয়েছিল সেই গ্রামের মানুষজন আবার স্বস্থানে তারা এসে বসবাস গড়ে তুলতে পেরেছে। এর মতো অসাধারণ বিষয় আর হয় না। প্রকল্পটি বাস্তবায়নের ফলে হাওর অঞ্চলে বসবাসকারীদের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে। রাস্তাঘাটের উন্নয়নের ফলে তারা খুব সহজে যাতায়াত ও কৃষি পণ্য পরিবহন করতে পারছে। এই বৃহত্তর গরিব মানুষের জীবনমান উন্নয়নের জন্য এই যে সমাজভিত্তিক জলমহাল ব্যবস্থাপনাটা একটা প্রুভেন টেকনোলজি, এটাতে কোনো সন্দেহ নেই। আমরা দীর্ঘ 20 বছর যাবত এটার উপরে কাজ করে আসছি। এলজিইডি আগে যে বিলে 4-5 লাখ টাকার মাছের প্রোডাকশন হইতো, সেখানে দেখা যাচ্ছে 1 বছরে 25 লাখ টাকা অথবা তারও বেশি প্রোডাক্টিভিটি হয়। সাংঘাতিক সম্ভাবনাময় একটা জায়গা। বসতভিটা হারিয়ে যে জেলে সম্প্রদায় চরম দারিদ্র্যের মধ্যে পড়েছিল, হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের সহায়তায় তারা ফিরে পেয়েছে আপন পেশা ও ঠিকানা। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাহারি ইফতার আয়োজন করেছে রাজধানীর 5 তারকা হোটেলগুলো। এবারের ইফতার বাজারের আকারও বেশ ভালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকার জনপ্রিয় 5 তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়ে এসেছে ইফতারের বিশেষ আয়োজন। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রমজান জুড়ে হোটেলের ক্যাফে বাজার রেস্টুরেন্টে উপভোগ করা যাবে হোটেলের নিজস্ব বিশেষজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু ইফতার বুফে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে অতিথিদের জন্য এবছর থাকছে বিশেষ ও অনন্য ইফতার আয়োজন। সবান্ধবে হোটেলের জনপ্রিয় ক্যাফে বাজার রেস্টুরেন্টে উপভোগ করতে পারবেন হোটেলের নিজস্ব বিশেষজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু ইফতার বুফে। মধ্যপ্রাচ্য এবং প্যান এশিয়ান অনন্য কিছু খাবারের সমাহারে সাজানো হয়েছে এবারের রমজানের ইফতার বুফে। মধ্যপ্রাচ্য এবং প্যান এশিয়ান দেশের হাজারো ধর্মপ্রাণ মুসলমানকে মাহে রমজানে সারাদিন রোজা থাকার পর ইফতারে কেবল সুস্বাদু ও স্বাস্থ্যকর নয়, বরং সংযমী দিনের শেষে আত্মার শুদ্ধি ও শান্তিদায়ক খাবারের আয়োজন করা হবে। দর্শক, এবারে এক নজরে দেখে আসি অর্থ, বাণিজ্য, শিল্পাঙ্গনের আরও কিছু খোঁজ খবর। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার আমদানি রপ্তানি বাণিজ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো 2023 শুরু হচ্ছে আগামী 22 সেপ্টেম্বর। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বাংলাদেশ অংশের চিফ কোঅর্ডিনেটর এনামুল কবির সুজন।
অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউএসবিসিসিআইয়ের প্রেসিডেন্ট লিটন আহমেদ ও এক্সপো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বদরুদ্দোজা সাগর। এ সময় বিডার মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বলেন, দেশের ব্যবসা সম্প্রসারণ করতে দেশের বাইরের সকল উদ্যোগে সহায়তা দিবে সরকার। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এই সময়ের অর্থনীতি, কক্ষ নম্বর 3006, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন এই সময়ের অর্থনীতি @gmail.com এই ঠিকানায়। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন -PTV-তে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। খোদা হাফেজ।